বলছি 44-45 অবধি টেম্পারেচার চলে যাচ্ছে। বসতে পারছে না, বসতে পারছে না, এটা আর কারোর মাথায় থাকে না। তখন রাধারানী কি করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বড়দের পর আমার ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ব্লগ। তো সকালবেলা উঠে এখন আমার কাজ হচ্ছে এই যে এনাকে সেরেলাক খাওয়ানো। 5 বছরের বাচ্চা এখনো সেরেলাক খাচ্ছে। বুড়ো 5 বছরের বুড়ো এখনো সেরেলাক খায়। ছেলে 5 বছরের ছেলে এখনো সেরেলাক খায়। তোমরা বলো, ওর নাকি ফেভারিট ফুড সেরেলাক। তখন ওকে সেরেলাক খাওয়ানো হচ্ছে। আর এই সারাক্ষণ নাক খোটে শুধু পাক 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 করো। এখানে এই আমি ওকে সেরেলাকটা খাওয়াচ্ছি। খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি স্নানে যাব। আর এখানে আমার বর বিছানাটা ঝেড়ে নিচ্ছে। প্রত্যেকদিন সকালে বরই আমার বিছানা ঝাড়ে। তারপরে স্নান করে এসে দুজনে বসে পুজো দিচ্ছি আর কি, সকালের পুজোটা। আমি মেন পুজোটা দিই। আর যে নারায়ণ ঠাকুর তো ছেলেদের দিতে হয়, তো ওটা আমার বর দেয়, না হলে শ্বশুরমশাই দেয়। তো পুজো টুজো দিয়ে এসে তারপরে দিদিভাই আমার জন্য ব্রেকফাস্ট করে রেখেছিল আজকে, ডিম টোস্ট। তো সেটাই একটু সস দিয়ে উপরে আমি ফটাফট সে খেয়ে নিচ্ছি, বিকজ আমার খুব খিদে পেয়ে গেছিলো তখন। সকালে উঠে আমি কিছু না খেয়েই ছিলাম, যেহেতু পুজো দেবো তাই। তো তারপর আর কি দিনটা কাটলো। সন্ধ্যাবেলার দিকে আমি এই একটু ছাদে এসেছি হাওয়া খেতে। তোমাদেরকে আমাদের ছাদের চারিপাশটা দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ। আর আমার বাড়ির ছাদের চারিদিকটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। যে দেখো সূর্যটা পুরো একদম ডিমের কুসুমের মতো হয়ে গেছে, দেখতে কি ভাল লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, তো বেশ ভাল লাগছিল। তো এই দেখো ওই যে যেটা দেখতে পাচ্ছ ওই যে দূরে, ওটা হচ্ছে আমাদের বারাসাত হসপিটাল। বারাসাতের হসপিটাল থেকে ঠিক এতটা দূরে আমাদের বাড়ি। এই এখন একটু ছাদে এসেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে, বিকজ নিচে ভীষণ গরম, থাকতে পারছিলাম না। তাই ভাবলাম একটু ছাদে আসি। তো ছাদে মোটামুটি ভালোই হাওয়া চলছে। গরম কি হারে পড়ছে তোমরা সবাই জানো। টেম্পারেচার 44-45 অবধি টেম্পারেচার চলে যাচ্ছে। কলকাতায় যারা থাকো তারা জানো কি হারে গরম পড়ছে। আর আমি তো বলতে পারো লকডাউনে রয়েছি, সেলফ লকডাউনে, বিকজ আমি সারাদিন ঘর থেকে বেরোই না। যদি আমার সারাদিনে কোনো কাজও থাকে আমি সেটাকে সন্ধ্যাবেলা রাখার চেষ্টা করি। সারাদিন আমি বাড়িতেই থাকি। আর এখন যেহেতু অফ সিজন চলছে, তো আমার সেইভাবে বেরোতেও হয় না, সেরকম একটা বাইরে কাজ থাকেও না। কিছু টুকিটাকি থাকলে আমি চেষ্টা করি সেটা সন্ধ্যাবেলায় সারার। আর যেহেতু এখন আমি শ্বশুরবাড়িতে রয়েছি, তো শ্বশুরবাড়িতে যেরকমভাবে নর্মালি মেয়েদের দিন কাটে, আমারও সেইভাবেই কাটছে। বাপের বাড়িতে থাকলে তো পায়ের উপর পা তুলে বসে শুয়ে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে তো আর সেটা হয় না। অন্তত নিজের কাজটুকু করতে হয়, আর অনেকের তো বাড়ির কাজও করতে হয়। আমার শাশুড়ি মা এতটাই ভালো যে বাড়ির রান্না বান্না আমাকে দিয়ে করায় না, রান্না বান্নাটা উনিই করায়। আমার ডিউটি হচ্ছে সকালে ওঠো, নিজের ঘর গোছাও, নিজের ঘর গুছিয়ে স্নান করো, স্নান করে পুজো দাও। তো পুজো দেওয়াটাও ছোট কাজ মনে করো না, বিকজ আমার শ্বশুর বাড়িতে মানে ঠাকুর ঘরে যে কটা ঠাকুর আছে সবাইকে জল বাতাসা দিতে দিতেই 1 ঘন্টা লেগে যায়। তো ঠাকুর দেওয়াটা মানে পুজো দেওয়াটাও ছোট কাজ নয়। তো সকালে আমার এটাই কাজ থাকে। তারপরে পুজো দিয়ে টুকটাক আর কি যেরকম আর কি কাটে সারাদিনটা, এইভাবেই যায়। আর গরমের মধ্যে তো সারাদিন হাঁসফাঁস করতে হয়, কিছু করার নেই। এইভাবেই সেলফ লকডাউনে আমি রয়েছি, সারাদিন ঘর থেকে বেরোই না। কিন্তু যখন সত্যি সত্যি লকডাউন পড়েছিল, আমি 2020-র কথা বলছি, তখন দিনগুলো অন্যরকম কেটেছে। আমি আমার কথা বলছি, একটা তো ফ্যামিলি টাইম কেটেছে। এই 24 ঘন্টা ফ্যামিলির সঙ্গে থাকা একটা আলাদা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর আমি আমার লকডাউনটা যেভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি লকডাউনের সময় খুব মাইথোলজি দেখতাম। আমার
পার্সোনালি মাইথোলজি খুব ফেভারিট, খুব ভালো লাগে আমার মাইথোলজির গল্প শুনতে, মুভিজ দেখতে, বা মাইথোলজির যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। তো আমার লকডাউনটা বলতে পারো ওভাবেই কেটেছে। আমি সে সময় সারা দিন মাইথোলজি গল্প, মুভিজ দেখতাম বা সিরিজ দেখতাম যেগুলো রয়েছে, তারপরে সিরিয়ালস যেগুলো মাইথোলজি সিরিয়ালস রয়েছে সেগুলো দেখতাম। কিছু না পেলে আমি গুগলে সার্চ করে করে যে গল্পগুলো রয়েছে ভগবানদের, সেই গল্পগুলো পড়তাম, আমার বেশ ভালো লাগতো। তো আমি সেখান থেকেই একটা গল্প ভাবলাম তোমাদেরকে আজকে শোনাই। তো আজকে আমি শোনাবো একটা কৃষ্ণের গল্প। লকডাউনের সময় আমার সারা দিনটা ওই কৃষ্ণের মাইথোলজি নিয়েই মেনলি কেটেছে। অন্য ভগবানদেরও দেখেছি, কৃষ্ণেরটা একটু বেশি দেখেছি। তো ভাবলাম কৃষ্ণেরই আজকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো চলো স্টার্ট করি। কৃষ্ণ যখন দ্বারিকাতে থাকতো, একদিন কৃষ্ণ তার বউদেরকে নিয়ে ভ্রমণে বেরোয়, ঘুরতে বেরোয়। তো হাওয়ার আওয়াজ মনে হয় তোমরা শুনতে পাচ্ছ, খুব হাওয়া চলছে, বেশ ভাল লাগছে। এই হাওয়ায় দাঁড়িয়ে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বেশ। তো এই হাওয়ার মধ্যে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করতে বেশ ভাল লাগছে আমার। তো কন্টিনিউ করি। কৃষ্ণ তার ওয়াইফসদেরকে নিয়ে, বউদেরকে নিয়ে ঘুরতে বেরোয়। তো তার মধ্যে রুক্মিণী, সত্যভামা, আরও যারা যারা রয়েছে সবাই ছিলেন। মেনলি কৃষ্ণের 8টা বউ। আর অনেকে বলো যে, অনেকে জানো বা অনেকের বলো যে কৃষ্ণের অনেক বউ আছে, কিন্তু সেগুলো বিয়ে করা বউ নয়। তাদেরকে রাক্ষসের হাত থেকে, মানে যারা দুষ্ট রাক্ষস ছিল তাদের হাত থেকে কৃষ্ণ তাদেরকে বাঁচিয়েছিলেন। দেন বাঁচানোর পর সেই মহিলাগুলো কৃষ্ণকে বলেছিল যে এখন তো আমাদেরকে কেউ অ্যাকসেপ্ট করবে না, আমরা এতদিন একটা দুষ্টু রাক্ষসের বাড়িতে রয়েছি, তো এখন তো আমাদেরকে কেউ অ্যাকসেপ্ট করবে না। আমার বাংলাটা একটু উল্টোপাল্টা হলে প্লিজ ক্ষমা করো, গল্পটায় ফোকাস করো। যারা মহিলারা ছিলেন তারা কৃষ্ণকে বলেছিলেন যে আমাদেরকে তো কেউ অ্যাকসেপ্ট করবে না, তাহলে আমাদের কি হবে? তো তখন তাদেরকে সম্মান দেওয়ার জন্য জাস্ট বলেছিল কৃষ্ণ যে আজ থেকে তোমরা সবাই আমার বউ। তো এর থেকে বড় সম্মান তোমাদের জন্য, মানে এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না যে কেউ কৃষ্ণের, নারায়ণের স্ত্রী, তো তোমাদের উপর কেউ আর কি করবে না, ব্লেম করবে না, কেউ কিছু তোমাদেরকে বলতে পারবে না। তো এইটা বলে তাদেরকে জাস্ট মুখে বলেছিল। তাই ছাড়া মেনলি 8 জনের সঙ্গে তিনি বিয়ে করেন। তো সেই 8 জনকে নিয়ে, সাথে রাধা ছিল, রাধাকে নিয়ে উনি ভ্রমণে বেরোন, ঘুরতে যান আর কি। তো আর সাথে ঋষিমুনি নারদ তিনিও ছিলেন। তো সবাই মিলে একসাথে ঘুরতে বেরোন। তো ঘুরতে যেতে যেতে রাস্তায় কৃষ্ণের খুব জোরে মাথা ব্যথা শুরু হয়। মানে মাথা ব্যথাটা এত জোরেই মাথা ব্যথা হয় যে মানে কৃষ্ণ একদম মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছেন, হাঁটতে পারছেন না, বসে থাকতে পারছেন না, এত জোরেই মাথা ব্যথা করছে। তো তখন মানে যারা রানীরা ছিলেন, কৃষ্ণের বউরা ছিলেন, তারাও মানে কৃষ্ণের এই যন্ত্রণা দেখে খুব কষ্ট পান যে কি হবে, কি করে এই যন্ত্রণা সারবে। কৃষ্ণ এত কষ্ট পাচ্ছে, এই কষ্ট দেখে তো আমরাও ভালো থাকতে পারছি না, আমাদেরও তো কষ্ট হচ্ছে, কি করলে কৃষ্ণের এই মাথা যন্ত্রণা ঠিক হবে সেটা ভাবতে থাকেন। তো সবাই যারা রানীরা ছিলেন তারা এদিক ওদিক গিয়ে যে যার মতো যা ওষুধ জানতো খুঁজে খুঁজে এনে কৃষ্ণকে দিতে থাকেন যে এইটা ট্রাই করে দেখো, ওইটা ট্রাই করে দেখো, যদি মাথা ব্যথাটা সেরে যায়। কিন্তু কিছুতেই মাথা ব্যথা সারে না। তো লাস্টে সবাই কৃষ্ণকেই জিজ্ঞেস করে যে প্রভু, কি করলে তোমার এই মাথা ব্যথাটা সারবে? আপনি যদি জানেন তাহলে প্লিজ আপনি বলে দিন যে কি করলে কিভাবে আপনার এই মাথা ব্যথাটা সারবে। তো কৃষ্ণ বলেন যে এটার একটাই ওষুধ, কারো মানে আমার যে ভক্ত আছে তার মধ্যে যে কারোর পায়ের ধুলো আমার মাথায় লাগিয়ে দিলে আমার মাথা ব্যথাটা সেরে যাবে। তো ওখানে অনেক রানী রয়েছে, 8টা রানী রয়েছে, রাধা রয়েছে, ঋষিমুনি নারদ রয়েছে। তো সবাই তো মানে এটা কি বলছে কৃষ্ণ,
মানে পায়ের ধুলো কৃষ্ণের মাথায়, এটা কিভাবে সম্ভব? মানে যে কপালে তিলক লাগিয়ে আমরা মানে খুশি হই, হ্যাপি হই, আশীর্বাদ গ্রহণ করি, সেখানে আমরা পায়ের ধুলো লাগাবো? এর থেকে বড় পাপ তো আর কিছু হতে পারে না। কিন্তু কৃষ্ণ বলে এটাই ওষুধ, এটাই ওষুধ, এটা ছাড়া আমার মাথা ব্যথা সারবে না। তো তারপর সবাইকে রিকোয়েস্ট করা হয়, রুক্মিণীকে রিকোয়েস্ট করা হয়, সত্যভামাকে রিকোয়েস্ট করা হয়, আরও যারা যারা ছিলেন সবাইকে রিকোয়েস্ট করা হয় যে প্লিজ তোমরা যে কেউ একজন তোমার পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দাও, যাতে কৃষ্ণের এই যন্ত্রণাটা ঠিক হয়ে যাক, উনি এই যন্ত্রণা থেকে মুক্তি পান। তো কেউ করতে চায় না। রুক্মিণীও বলে যে না, আমি এত বড় পাপ করতে পারবো না, আমার পায়ের ধুলো আমি কৃষ্ণের মাথায় দিতে পারবো না, এটা করলে তো আমার অনেক বড় পাপ হবে, আমার তো নরকেও জায়গা হবে না, আমি এটা করতে পারবো না। সত্যভামাকে বলা হয়, আরও যারা রানীরা ছিল তাদেরকে বলা হয়, কিন্তু কেউ রাজি হয় না। ঋষিমুনি নারদকেও বলা হয়, উনিও একজন ভক্ত কৃষ্ণের, তো ওনাকেও বলা হয়, কেউ পায়ের ধুলো দিতে চায় না। কিন্তু এটা কেউ ফিল করে না যে সবাই নিজেরটা ভাবে যে আমি যদি পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দিই তাহলে আমাদের পাপ হবে, আমাদের নরকে জায়গা হবে না, সবাই এটা ভাবে। কিন্তু কৃষ্ণর যে কষ্ট হচ্ছে, এই যন্ত্রণার জন্য কৃষ্ণ দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, এটা আর কারোর মাথায় থাকে না। তখন রাধারানী কি করেন, রাধারানী নিজের পায়ের ধুলো নিয়ে কৃষ্ণের মাথায় লাগাতে যান। তখন রুক্মিণী বলে যে রাধা, তুমি এটা কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দিচ্ছ? এর থেকে বড় পাপ আর হয় না, পাগল তুমি। তো এটা শোনার পর রাধারানী বলেন যে দেখো সখী, সখী বলে সখী, বাংলায় সখী, হিন্দিতে সখী। রাধারানী রুক্মিণীকে সখী বলে ডাকতেন। তখন রাধারানী রুক্মিণীকে বলে যে দেখো সখী, এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কৃষ্ণের এই যন্ত্রণাটা সারানো, এর থেকে বড় কিছু না আমার কাছে। তো কি পাপ হবে, কখন পাপ হবে, আমি নরকে জায়গা পাবো কি পাবো না, সেটা আমি এখন দেখব না, এখন আমি কৃষ্ণের যন্ত্রণাটা দেখব। সেটা বলতে বলতে উনি নিজের পায়ের ধুলো নিয়ে হাতে কৃষ্ণের মাথায় লাগিয়ে দেন। আর রাধারানীর পায়ের ধুলো কৃষ্ণের মাথায় লাগানোর সাথে সাথে কৃষ্ণের মাথা যন্ত্রণাটা সেরে যায়। তো যখন সেরে যায় তখন রাধারানী বলে কি দেখো, আমার জন্য এটাই ইম্পর্টেন্ট যে কৃষ্ণ কোনো যন্ত্রণায় নেই, আমার পাপ হলো, আমি মরে গেলাম, আমি নরকে জায়গা পেলাম না, এটা আমার জন্য মানে প্রায়োরিটি নয় বা কোনো ইম্পর্টেন্ট থিং নয় যে আমার এত অসুবিধা হবে। আমার জন্য মেইন থিংস হচ্ছে যে কৃষ্ণর যে যন্ত্রণাটা সেটা আমি সারাতে পেরেছি। তো বলতে গেলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা সবাই নিজেদের ভালোটাই চিন্তা করি, যাকে আমরা ভালোবাসি সে কেমন আছে, কি চাইছে, কি ভালোবাসছে সেটা দেখি না। তো এই গল্পটার থেকে কৃষ্ণ এবং রাধারানী আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের কি হবে, কবে হবে এটা না ভেবে আমার যে ভালোবাসার মানুষটা রয়েছে সে কি মানে কি হবে, কবে হবে, এটা করলে তো আমার এই খারাপটা হবে, সেটা না ভেবে আমার যে ভালোবাসার মানুষটা রয়েছে তাকে কিভাবে ভালো রাখবো, কি করলে সে ভালো থাকবে সেটা ভাবো, সেটা করলেই হয়তো তুমিও ভালো থাকবে। এটাই রাধারানী এবং কৃষ্ণ আমাদেরকে বোঝাতে চেয়েছেন। এটাই ছিল গল্পটা বলাতে হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, বিকজ আমি খুব একটা ভালো বাংলা পারি না। আমি বাংলায় পড়াশুনো করিনি, আমি হিন্দিতে পড়াশুনো করেছি। তো বাংলাটা আমার জাস্ট লোকের মুখে শুনে শেখা, খুব একটা ভালো বাংলা আমি বলতে পারি না। যেটুকু পারি সেইভাবেই তোমাদেরকে ছোট্ট একটা গল্প, কৃষ্ণের গল্প শোনানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে আর তোমরা এরকম ম্যাথোলজিক্যাল গল্প শুনতে চাও
তো অবশ্যই কমেন্ট করো, আমাকে জানিও। আমি নেক্সট ভিডিওগুলোতে এরকম ছোট ছোট ম্যাথোলজিক্যাল গল্প তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। তো চলো, অনেক খাওয়া হয়ে গেছে, এবার আমি নিচে যাই, নিচে গিয়ে আমার শাশুড়ি মাকে একটু চা করে দিই। চলো, টাটা। ঠিক 7:30-8টার দিকে আমি, দিদিভাই, দাদাভাই তিনজনে মিলে একটু বেরিয়েছিলাম, বড় বাজারের দিকে গেছিলাম একটু সবজি বাজার করব বলে। পাকা বেল কিনেছিলাম, কাঁচা আম কিনেছিলাম, অনেক তাজা তাজা সবজি, তারপরে ফল মাছ এগুলো কেনাকাটা করে তারপরে আমরা একটা ফুচকার দোকানে যাই, ওখান থেকে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল ব্লগটা। যদি তোমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যদি ডেইলি ব্লগস তোমরা দেখতে চাও বা কী রকমের ব্লগস তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।